কয়েকজন জয়েন বোধহয় করবে। ঠিক আছে, জয়েন করুক, আমরা শুরু করি গ্র্যাজুয়ালি। স্যার আমার শোনা যাচ্ছে এবার? হ্যাঁ শোনা যাচ্ছে, এতক্ষণ শোনা যাচ্ছিল না তোকে, এবার শোনা যাচ্ছে। হ্যাঁ, আমার মাইক্রোফোনটা অন্য করা ছিল। ওই হ্যাঁ মাইক্রোফোনের সেটিং এ গন্ডগোল হলে অসুবিধা হয়। মানে আমার তো মানে যেহেতু ওয়েব ক্যাম নিয়ে আমাকে ফোন থেকে একটা সফটওয়্যার ইউজ করে ওয়েব ক্যাম করতে হয়, এবার তারও একটা মাইক্রোফোন আছে আর আমার নিজস্ব প্লাগ মাইক্রোফোন আছে। বাহ বাহ, ভেরি গুড। বেশিরভাগ সময় ডিফল্টটা নিয়ে থাকে, প্লাগটা নেই না। হ্যাঁ হ্যাঁ, বেশিরভাগ সময় ডিফল্টটাই তো নেবে। ফোনের থেকে কোনো সফটওয়্যার কি সফটওয়্যার ইউজ করছিস? আগে স্যার ড্রয়েড ক্যাম ইউজ করতাম, কিন্তু 10-এ দেখছি ড্রয়েড ক্যামটা ঝামেলা করছে, তারপরে ইউডিউন ওয়েব ক্যাম ইউজ করি। ও বাবা, ভালো, গুড। আচ্ছা তবে তোদের স্যার ইউডিউনের একটা খুব ভালো সুবিধা আছে, ওটা আপনি একদম ওর হাইয়েস্ট লিমিট 4, আপনি চাইলে 4খানা ড্রাইভার ইনস্টল করতে পারেন একই সঙ্গে, সাইমালটেনিয়াসলি 4খানা ইয়ে চলতে পারে, মানে 4টে ক্যামেরা যদি আপনি কানেক্ট করেন ইউডিউনের সাথে। ও আচ্ছা আচ্ছা এটা আচ্ছা, খুব ভালো, মানে মাল্টি ক্যাম রেকর্ডিং যদি আপনি ওয়েব ক্যাম দিয়ে করতে চান ফোন দিয়ে, এটা খুব ভালো জিনিস। ওকে ওকে, ভালো। আমাদের এই মানে এইগুলো শেখা হচ্ছে আর কি অনলাইন ক্লাসের দৌলতে। সব জিনিসগুলো কখনোই আগে ইউজ হতো না, এখন আমরা এগুলো ইউজ করতে শিখছি, দেখ ভালো। আচ্ছা, স্ক্রিনটা দেখতে পাচ্ছিস তো, না পাচ্ছিস না? আবার না, অন্য, এখনো পাচ্ছি না। আচ্ছা এখনো পাবি না, এবার এবার দেখ। এবার পাচ্ছিস কি? না, এখনো আসেনি। ওকে। বাকিদের এসছে, আমার আসেনি কোনটা? হ্যাঁ, বাকিরা কি কেউ পাচ্ছিস? ডিস্ট্রিবিউটর ডিবিএমএস রিলায়েবিলিটি লেখাটা দেখতে পাচ্ছিস? না না, আমিও পাইনি। তার মানে আসেনি। আসলে বল, আমি ওয়েট করছি আর কি ওটা আসার জন্য। আসবে। কারোর কাছে আসেনি না লেখাটা? না, দেখা যাচ্ছে স্যার। দেখা যাচ্ছে চ্যাপ্টার 12 ডিস্ট্রিবিউটর। দেখতে পাচ্ছিস হ্যাঁ তো? স্যার দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। হ্যাঁ দেখাচ্ছে না, ঠিক আছে, আমি তাহলে বেরিয়ে একবার ঢুকছি। হ্যাঁ বেরিয়ে ঢোক। ঠিক আছে, তাহলে আমি শুরু করছি। ওকে, আমি শুরু করছি। তোরা যখনই আর কি দেখতে পারবি না আমাকে বলবি, কারণ এইবার এসছে। ওকে ঠিক আছে। বড়ই কনফিউজিং বুঝলি তো আমার অনলাইনে। নামটা আপনি গতিপর্ণা দিয়ে কেন সেভ করেছেন? ওটা ভুল করে মানে সেভ হয়ে গেছে। স্যার ভালো করেছেন, আমরা যাটা ওটা ভুল করে সেভ হয়ে গেছে, তো আর চেঞ্জ করিনি আমি, ঠিক আছে। ঋতুপর্ণা বলে আরো কয়েকজন আছে, তো ঠিক আছে ওই জন্য আর চেঞ্জ করিনি। আচ্ছা, তো দেখতে পাচ্ছিস তো, আমি তাহলে শুরু করছি। এই হলো মুশকিল অনলাইনের, শুরু করতেই এত সময় লেগে যায়। যাই হোক, তো আমরা যেটা দেখছি, আমরা আজকে তো হ্যাঁ কলেজ যদি শুরু হয় ডিসেম্বরে, হ্যাঁ যদি হয় তাহলে আপনি এই এতদিন অনলাইনে যেগুলো পড়ালেন না, অন্তত 2টো ক্লাসে একটুখানি আবার রিভাইজ করিয়ে দেবেন। আচ্ছা ঠিক আছে, আমাদের কাছে প্রচুর সময় থাকবে আশা করছি। কারণ সিলেবাসের মোটামুটি অনেকটা অংশই বোধহয় কভার হয়ে গেছে, কিছুটা অংশ বাকি আছে, মোটামুটি আমরা অনেকটাই করে ফেলেছি। এবার আমি এরপরে কোশ্চেন অ্যান্সার সলভ এবং জিনিসগুলোকে আবার রিপিট করাবো, অসুবিধা নেই। ঠিক আছে, আর কিছু কিছু জিনিস পরীক্ষা ফেব্রুয়ারিতে হওয়ার কথা তো। হুম, হোপফুলি সেরকমই হবে, হোপফুলি সেরকমই হবে। ফেব্রুয়ারির আগে বোধহয় হবে না। তো ঠিক আছে, অসুবিধা নেই, করানো যাবে। আচ্ছা স্যার আপনি কিছু শুরু করেছেন? এই জাস্ট মানে শুরু করেছিলাম একবার, তোর লিঙ্ক কেটে গেল, আবার শুরু করছি, প্রথম থেকেই বলছি, ঠিক আছে? আচ্ছা, সো দ্য থিং ইজ, আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রিলায়েবিলিটি।
reliability in distributed DBMS. Now the thing is, distributed DBMS এ রিলায়েবিলিটি প্রশ্ন যখনই আসে তো তার সঙ্গে আরেকটা জিনিস খুব ম্যান্ডেটরিলি আসে, সেটা হলো দ্য ফেলিওর। ওকে, সেটা হলো ফেলিওর, বিকজ when a system fails, then only the question of reliability comes. আমরা তখনই রিলায়েবল, একটা সিস্টেম রিলায়েবল কতটা, একটা সিস্টেম কতটা ঠিকঠাক কাজ করছে, সেটা তখনই আমরা মোটামুটি আমরা বিচার্য বিষয় হিসেবে আমরা আনবো আমাদের মাথায়, যখন সিস্টেমটা ফেল করবে বা যখন সিস্টেমটা ঠিকঠাক আউটপুট দেবে না। তো ন্যাচারালি রিলায়েবিলিটি মেজার করার সঙ্গে ফেলিওরের একটা খুব সম্পর্ক আছে। তো আমরা এই রিলায়েবিলিটি এবং ফেলিওর এবং রিলায়েবিলিটি অ্যাচিভ করার জন্য কি কি প্রোটোকল এবং আদার্স কি ফ্যাক্টরস তার সঙ্গে ইনভলভ, তো সেই জিনিসগুলোই আমরা আজকে আলোচনা করব। তো বেসিক্যালি তুমি যদি দেখো, you will see that a reliable DBMS is one যেটা তার প্রসেসটাকে কন্টিনিউ করছে even if your system has failed, তো রিলায়েবল তখনই আমি বলবো যখন আমার অ্যাডভার্স সিচুয়েশনে, আমার সিস্টেমের অ্যাডভার্স সিচুয়েশনেও সিস্টেমটা আমাকে ঠিকঠাক আউটপুট দেবে, তখনই আমি সিস্টেমটাকে রিলায়েবল বলবো, তখনই আমার ডেটাবেসটাকে আমি রিলায়েবল ডেটাবেস বলবো। যখন ইভেন ইফ there is some failure has occurred, then also my system is performing well, my system is performing delivering the result to me, so তখনই আমরা সেই সিস্টেমটাকে রিলায়েবল সিস্টেম বলবো। সো এখানে যেহেতু আমরা ডিস্ট্রিবিউটেড সিস্টেম নিয়ে আলোচনা করছি, সো ডিস্ট্রিবিউটেড সিস্টেমের ক্ষেত্রে ডিস্ট্রিবিউশন কিন্তু একটা খুব ভাইটাল ইস্যু, যেখানে আমাদের ডেটাবেসটা ডিস্ট্রিবিউটেড ওয়েতে আছে এবং সেখানে different protocols, different set of rules we have to maintain, যার দু একটা আমরা অলরেডি দেখেছি। যেমন আমরা 2PC প্রোটোকল দেখেছি, টু ফেজ কমিটমেন্ট প্রোটোকল আমরা দেখেছি, গ্র্যাজুয়ালি আমরা 3PCও দেখব, যেমন আমরা টু ফেজ লকিংও দেখেছি। সো এই ধরনের প্রোটোকলগুলো কিন্তু রিলায়েবিলিটিকে অ্যাচিভ করতে অনেক সাহায্য করে। তার কারণ তুমি যদি ভেবে দেখো, 2PC প্রোটোকলটা কিন্তু বেসিক্যালি তোমাকে যেটা দেয় সেটা হলো how you will complete a particular distributed transaction in a distributed environment. 2PC প্রোটোকলের মধ্যে বক্তব্য তাই যে একটা ট্রানজাকশন যেটা ডিস্ট্রিবিউটেড এনভায়রনমেন্টে রান করছে, সেই ট্রানজাকশনটাকে তোমাকে যদি কমপ্লিট করতে হয়, তাহলে তুমি কিভাবে সেই ট্রানজাকশনটাকে কমপ্লিট এবং কমিট করবে অ্যাকচুয়ালি, তুমি কমিট না অ্যাবর্ট করবে। তো এই যে ব্যাপারটা, so this thing is controlled by the 2PC protocol. So obviously distribution environment বা distributed environment we need some of the protocols. সো সেই সব প্রোটোকলগুলোর মধ্যে 2PC 3PC এগুলো খুব ভাইটাল প্রোটোকলস, যার মধ্যে 2PC এবং 2PL অবধি আমরা আলোচনা করে এসেছি। 3PC নিয়ে আমরা আলোচনা করিনি, আমরা গ্র্যাজুয়ালি হয়তো করবো আলোচনা পরবর্তীকালে। তবে রিলায়েবিলিটির সঙ্গে আরো দুটো জিনিস খুব জড়িত, মানে অ্যাপার্ট ফ্রম দি ডিস্ট্রিবিউশন আরো দুটো জিনিস খুব জড়িত, সেটা হলো অ্যাটমিসিটি এবং ডিউরাবিলিটি, মানে হুইচ আর দ্য two major properties of acid property দুটো মেজর ফ্যাক্টর, একটা হচ্ছে atomicity আর একটা হচ্ছে durability. So we know atomicity means if a transaction starts to run, if a transaction has begun, it will continue up to its completement, up to its finish point. Otherwise it will not run at all. মানে একটা ট্রানজাকশন যদি এক্সিকিউট করা শুরু করে, so that transaction will continue to its finish point. Otherwise ওই ট্রানজাকশনটা at all এক্সিকিউট করবে না। এটাই আমাকে অ্যাটমিসিটি বলেছিল। আর 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 ডিউরাবিলিটি কি বলেছিল? ডিউরাবিলিটি বলেছিল যে
একটা ট্রানজাকশন সে যদি আই মিন কমিট করে, কোনো একটা জায়গায় কমিট করে, মানে কোনো একটা জায়গায় যদি সে পার্মানেন্টলি সেভড হয়, তাহলে দ্যাট উইল বি দেয়ার ফর এভার ইভেন ইফ ফেলিওর অকার্স. So any changes made by a particular transaction, that will be, if that is permanently saved, so that will be saved forever even if there is failure after that. So that is durability. So এই atomicity এবং durability তুমি ভেবে দেখো, আমি যখনই একটা সিস্টেমকে রিলায়েবল কিনা ভাবছি, তো তখনই তার সঙ্গে কিন্তু atomicity এবং durability এই পয়েন্টগুলো আসছে. ওকে, সো রিলায়েবিলিটির সঙ্গে যেমন ফেলিওর রিলেটেড, রিলায়েবিলিটির সঙ্গে যেমন ডিস্ট্রিবিউশন এনভায়রনমেন্টটা রিলেটেড, আই মিন ডিস্ট্রিবিউটেড এনভায়রনমেন্টে রিলায়েবিলিটি অ্যাচিভ করাটা আরো বেশি টাফ হয়ে যায়, সো সেটা যেমন রিলেটেড, সেরকমই অ্যাটমিসিটি এবং ডিউরাবিলিটিও রিলেটেড. সো দ্যাট ইজ বেসিক্যালি দ্য ভেরি বেসিক পয়েন্ট অ্যাবাউট রিলায়েবিলিটি. শুনতে পাচ্ছিস তো? আই মিন শোনা যাচ্ছে তো রে? আমি এখান থেকে বুঝতে পারছি না আজকে অ্যাকচুয়ালি, মানে আমি ওকে ওকে, আর দেখতেও পাচ্ছিস তো স্ক্রিনটা? আমি যে চেঞ্জ করছি স্ক্রিনটা দেখা যাচ্ছে তো? ওকে ওকে, অ্যাকচুয়ালি এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন হলে যেটা হচ্ছে, আমার সামনে শুধু পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটাই চলছে, স্কাইপটা নেই, সুতরাং আমি বুঝতে পারছি না যে আমাকে যদি না মানে শুনতে পাস বা ইয়ে হয় আমাকে হোয়াটসঅ্যাপ করবি. ওকে ওকে, সো মানে আমার ভালো লাগছে না, মানে কলেজে গিয়ে পড়ানো না, ওটা আলাদা ইয়ে, এই ঠিক ফুল অ্যাচিভমেন্টটা আসে. স্কুলে দিতে বলুন স্যার কলেজ। আর ভালো লাগছে না সিরিয়াসলি. আর তো কালকে থেকে, আজকে থেকে না, 11 তারিখ থেকে ট্রেন চালু হয়ে যাবে. হ্যাঁ 18 তারিখে শুনলাম স্যার আমাদের মেইন ক্যাম্পাস নাকি ওপেন হয়ে যাচ্ছে। তাই? আমার কাছে খবর এখনো, যদি হয়ে যায় আমাদেরও হয়ে যাবে, আমার ঘুরে যাওয়া দরকার, আর ভালো লাগছে না, যা হয় হবে. ঠিক আছে, আচ্ছা, সো এই রিলায়েবিলিটিকে আমরা মেজার করার জন্য, আমরা যেটা বললাম যে আমরা বিভিন্ন মেজারমেন্ট ফ্যাক্টর নিয়ে আলোচনা করব. তো তার মধ্যে মানে রিলায়েবল সিস্টেম, তার স্টেট, তার ফেলিওর, এই সব জিনিসগুলোই আমাদের হচ্ছে মেইন বিষয় হবে. কিন্তু এখানে সেই সম্পর্কে কিছু জিনিস লেখা আছে, যেমন রিলায়েবিলিটি রেফার্স টু আ সিস্টেম দ্যাট কনসিস্ট অফ এ সেট অফ কম্পোনেন্টস. The system has a state which changes the system operates, behavior of the system, এইসব গল্প টল্প লেখা আছে. যেমন আমি একটা বলতে পারি যে এখানে একটা পয়েন্ট আছে, দেখো মানে লাস্টের আগের পয়েন্টটা, দ্য পার্ট অফ দ্য স্টেট হুইচ ইজ ইনকারেক্ট হুইচ ইজ অ্যান এরর. আই মিন একটা সিস্টেম সেটা যদি এমন একটা স্টেটে আসে যে স্টেটটা ইনকারেক্ট স্টেট, মানে তুমি জানো যে ওই স্টেটটায় আসার কথা নয় সিস্টেমটায়, মানে তুমি যদি এটাকে অটোমাটা দিয়েও কম্পেয়ার তুলনা করো, অটোমাটা দিয়ে যদি তুমি একটা সিস্টেমকে, একটা মিলি মেশিন বা মুর মেশিন, তার কথা যদি আমরা ভাবি, তো সেক্ষেত্রে সিস্টেমগুলো একটা সিস্টেমটা একটা স্টেটে যাচ্ছে, একটা ইনপুট সে একটা স্টেটে যাচ্ছে, আরেকটা ইনপুট একটা স্টেটে যাচ্ছে. এবার যদি এমন একটা স্টেটে যায় যে স্টেটটাই তার যাওয়ার কথা নয়, তাহলে অবভিয়াসলি সেই সিস্টেমটা ওখানে এরর অকার করছে. তো এটা সেটাই বলা হয়েছে যে দ্য পার্ট অফ দ্য স্টেট হুইচ ইজ ইনকারেক্ট ইজ অ্যান এরর. একটা সিস্টেম সেটা যদি এমন একটা স্টেটে যায় যেটা ইনকারেক্ট, সেটাই এরর. এবং তার পরের পয়েন্ট যেটা বলে যে an error in the internal state of the components of a system or the design of a system is a fault. একটা এরর যেটা ইন্টারনাল, একটা সিস্টেমের ইন্টারনাল স্টেট অথবা সিস্টেমের ডিজাইনের যদি কোনো ফল্ট হয়, তাহলে সেটা আই মিন এরর হয়, তাহলে সেটা একটা ফল্ট. তো মানে এরর আর ফল্টের মধ্যে একটা খুব মাইনিউট ডিফারেন্স এখানে আছে, সেটা আমরা পরে গিয়ে একটু বুঝবো. এরর আর ফল্টের মধ্যে একটা খুব মাইনিউট ডিফারেন্স আছে. একটা সিস্টেম সেটা যদি একটা এরর নিয়ে স্টেটে যায়, তাহলে সেটাকে আমরা বলছি এরর. এবং এই এররের জন্য সিস্টেমের যে ম্যাল ফাংশনিংটা হয় অ্যাকচুয়ালি, সেটাকেই আমরা বলছি ফল্ট. তো থিংস আর ভেরি মানে মাইনিউট ডিফারেন্স. আই মিন সিস্টেমের একটা স্টেট যেটা ইনকারেক্ট স্টেট, সেটা এরর, এবং সেই এররের জন্য যে ম্যাল ফাংশনিংটা করছে সিস্টেম, দ্যাট ইজ ফল্ট. তো অনেক সময় আমি দেখেছি হয়তো এরকম টাইপের কোশ্চেন অনেক সময় আসে, মানে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এরর এন্ড ফল্ট. সো দ্য থিং ইজ সেম বেসিক্যালি, মানে এরর হলে তবেই ফল্ট হচ্ছে, আর তুমি ভাইস ভার্সা ভাবতে পারো, মানে ফল্ট হচ্ছে বলেই আমার এরর আমার হচ্ছে. বাট দ্য থিং ইজ, যখন ইনকারেক্ট স্টেটটা আসছে একটা স্টেট সিস্টেমে, তখনই সেটা এররে যাচ্ছে এবং তাই জন্য ফল্ট হচ্ছে. তো সেটা এখানে দেখো এই ছবিতে বলা আছে
ফল্ট সেটা এরর কজ করছে এবং রেজাল্ট হচ্ছে ফেলিওর। তুমি এভাবে ভাবতে পারো যে ফল্ট হয়েছে বলে সেটা এরর কজ করছে, এরর তৈরি করছে এবং সেই এররটা আলটিমেটলি ফেলিওরে যাচ্ছে। সো দ্যাট ইজ আ থিঙ্কিং, দ্যাট ইজ আ ওয়ান টাইপ অফ থিঙ্কিং, যেটা আমি বললাম যে ভাইস ভার্সা বেসিক্যালি, এরর হলে ফল্ট হচ্ছে, ফল্ট হলে ফেলিওর হচ্ছে, আবার ফল্ট হলে এরর হচ্ছে, তো ফেলিওর হচ্ছে। তো থিংস আর লাইক দ্যাট। ওকে, এই ফল্ট দু রকমের হতে পারে, একটা হার্ড ফল্ট এবং একটা সফট ফল্ট। আমি সবটাই কিন্তু আমরা ডিস্ট্রিবিউটেড এনভায়রনমেন্টের রেসপেক্টে ভাবছি, বাট এইগুলো কিন্তু মানে একইভাবে সেন্ট্রালাইজড ডিবিএমএস এর ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল। সেন্ট্রালাইজড ডিবিএমএস এর ক্ষেত্রেও কিন্তু ফল্ট, এরর এবং এগুলো হয়, বাট সেন্ট্রালাইজড ডিবিএমএস এর সঙ্গে ডিস্ট্রিবিউটেড ডিবিএমএস এর যেটা ডিফারেন্স হয় সেটা হচ্ছে এই যে সেন্ট্রালাইজড ডিবিএমএস এর যে ফল্ট বা এররের যে ফ্যাক্টর, ডিস্ট্রিবিউটেড ডিবিএমএস এর সেই ফল্ট বা এররের ফ্যাক্টরগুলো অন্যরকম বা আরো বেশি। তো তো বাট দ্য থিং ইজ, ওখানেও হার্ড ফল্ট হতে পারে, সফট ফল্ট হতে পারে, এখানেও হতে পারে। তো হার্ড ফল্ট হচ্ছে যেটা পার্মানেন্ট ফেলিওর, পার্মানেন্ট ফল্ট। আর সফট ফল্ট হচ্ছে যেটা ধরো একটা সাময়িক, একটা সময়ের জন্য, ট্রানজিয়েন্ট, একটা সময়ের জন্য হয়েছে বা ইন্টারমিটেন্ট, একটা সময়ের জন্য হয়েছে। বেসিক্যালি ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা সফট ফল্ট দেখি, হার্ড ফল্ট খুব কম হয়। সেটাই বলা হয়েছে এখানে যে মোর দ্যান 90% অফ অল ফেলিওর্স রেজাল্টিং ফেলিওর্স আর কল্ড সফট ফলস, সফট ফেলিওর্স। সো বেসিক্যালি সফট ফল্ট একটু কম হয়, আই মিন বেশি হয়, হার্ড ফল্ট কম হয়, পার্মানেন্ট ফেলিওরটা খুব কমই হয়। পার্মানেন্ট ফেলিওর বিকজ আই মিন পার্মানেন্ট ফেলিওর মানে হচ্ছে তোমার বেসিক্যালি তুমি বলতে পারো ক্যাটাস্ট্রফিক ফেলিওর, ইটস আ হিউজ ফেলিওর। পার্মানেন্ট ফেলিওর মানে তোমার সিস্টেমটাই ক্র্যাশ করে গেছে। তো সেরকম ধরনের জিনিস খুব কম ঘটে, বেশিরভাগটাই হয় হচ্ছে, বেশি ক্ষেত্রেই হয় সফট ফল্ট। আর যেখানে সাময়িকভাবে কোনো তোমার একটা নোড হয়তো ডিস্ট্রিবিউটেড এনভায়রনমেন্টের এগেইনস্টে ভাবলে একটা নোড হয়তো বসে গেছে, একটা নোড ইজ নট ওয়ার্কিং, অর একটা লিঙ্ক ইজ নট ওয়ার্কিং, for that reason we cannot access that data from that particular node, or maybe we have to redirect our traffic, so that is soft fault. So fault দু রকমের যেটা পেলাম আমরা। তো এবার আমরা যদি এগুলো নিয়ে একটু ডিটেইলসে ভাবি, তো পার্মানেন্ট ফল্ট বলো বা ইনকারেক্ট ডিজাইনের জন্য যে ফল্ট বলো, তার জন্য যেটা হয় সেটা হচ্ছে পার্মানেন্ট এরর। মানে তোমার সিস্টেমের ডিজাইনটাই যদি ইনকারেক্ট হয়, obviously you can understand if your system's design is incorrect, then it will be a permanent error. So permanent fault এবং incorrect design, তার জন্য permanent error। ইভেন ইনকারেক্ট ডিজাইনের জন্য তোমার ইন্টারমিটেন্ট এররও হতে পারে। ইন্টারমিটেন্ট এরর মানে সাময়িক ফল্টের কথা যেটা বলছি আমি, সেটাও হতে পারে। আনস্টেবল মার্জিনাল কম্পোনেন্টস, এগুলো ইন্টারমিটেন্ট এরর করতে পারে। আনস্টেবল এনভায়রনমেন্ট হলে ট্রানজিয়েন্ট এরর হয়। বাট সবকটাই তুমি যদি দেখো, সবকটাই আলটিমেটলি লিড করছে সিস্টেম ফেলিওরকে। তো তোমাকে যদি কোশ্চেন আসে, এই ছবিটা দেওয়ার উদ্দেশ্য এইখানেই, তোমার কাছে যদি কোশ্চেন আসে, হোয়াট আর দ্য রিজনস অফ সিস্টেম ফেলিওর ইন ডিস্ট্রিবিউটেড ডিবিএমএস, what are the reasons of system failure in distributed DBMS? In that case, what we will do, we will explain this particular picture. We will draw this picture and we will explain this picture. So that will give you the marks. That these are the factors of system failures in distributed environment. যেখানে পার্মানেন্ট ফল্ট হতে পারে, ইনকারেক্ট ডিজাইনের জন্য ফল্ট হতে পারে, আনস্টেবল আর মার্জিনাল কম্পোনেন্টস কিছু আছে, কোনো আনস্টেবল কম্পোনেন্ট আছে, কোনো নোড যেটা আনস্টেবল, কোনো নোড যার হয়তো ঠিকঠাক লোড ব্যালেন্সিং নেই, কোনো নোড যার হয়তো লোড হওয়ার কথা 100 দেওয়া আছে তাকে 1000, সো অবভিয়াসলি আনস্টেবল সেটা। সেই আনস্টেবল মার্জিনাল কম্পোনেন্টস, আনস্টেবল এনভায়রনমেন্ট, তুমি এমন একটা এনভায়রনমেন্টে কাজ করছো যে এনভায়রনমেন্টটা আনস্টেবল, তোমার নেটওয়ার্কই ঠিক নেই, তোমার নেটওয়ার্ক ট্রাফিক ঠিক নেই, সো অর সাম অপারেটর মিস্টেক, কোনো মানে যে অপারেটর কাজ করছে তার মানে হিউম্যান এরর সোজা কথা। সো অল দিস থিংস ক্যান লিড টু এরর and all these things ultimately can lead to failure. So that is the reason, that is the factors behind system failure in distributed environment. Okay. Now if you think the same these particular these factors, এই ফ্যাক্টর গুলো কিন্তু সেন্ট্রাল ডিবিএমএস এ থাকতে পারে, সেন্ট্রাল ডিবিএমএস এ কিন্তু এই ফ্যাক্টর গুলো থাকতে পারে। এরকম নয় যে সেন্ট্রাল ডিবিএমএস এই ফ্যাক্টর গুলো থাকবে না, সেন্ট্রাল ডিবিএমএস এ কিন্তু এই ফ্যাক্টর গুলো থাকতে পারে। নেক্সট আমাদের দুটো ভাইটাল টপিক, রিলায়েবিলিটি এবং অ্যাভেলেবিলিটি, যে দুটো আমরা অলরেডি আগেও পড়েছি। রিলায়েবিলিটি যেটা আমি বললাম সেটাই এখানে লেখা আছে, মেজার অফ সাকসেস উইথ হুইচ আ সিস্টেম কনফার্মস টু সাম অথরিটেটিভ স্পেসিফিকেশন অফ ইটস বিহেভিয়ার
probability that the system has not experienced any failure within a given time period. Now এই পয়েন্টটাকে আমরা ধরতে পারি, রিলায়েবিলিটি বললে আমরা এটাকে ধরতে পারি যে এটা একটা probability that the system has not experienced any failure within a given time period. মানে তুমি probability দিক থেকে এবার চিন্তা করে দেখো যে তুমি বলছো যে তোমার একটা সিস্টেম তার ফেলিওর প্রবাবিলিটি 0.5, তোমার কাছে একটা সিস্টেম আছে তার ফেলিওর প্রবাবিলিটি 0.2 in some given time duration. Suppose t0 to t1, this time instance, within this time instance probability of system 1, তার probability of system মানে probability of failure for the system 1 is 0.5 and probability of failure of system 2 তার failure তার probability 0.2. So which one is greater, which one is better system? Obviously যে সিস্টেমটার probability 0.2 probability of failure rather 0.2, তো সেই সিস্টেমটা বেটার রিলায়েবল, তো সেই সিস্টেমটা রিলায়েবল। তো আমরা এইভাবে ভাবতে পারি, আমরা এভাবে একটা ম্যাথমেটিক্যাল আমরা করি, বেসিক্যালি আমরা ম্যাথমেটিক্যাল অ্যানালিসিস করি এভাবে কোনো সিস্টেমের probability অফ ফেলিওর আমরা মেজার করি, এবং সেটা মেজার করি জেনারেলি একটা টাইম ইনস্ট্যান্সের মধ্যে, মানে t0 to t1 একটা টাইম ইনস্ট্যান্স, আর সেই টাইম ইনস্ট্যান্সে আমরা চেষ্টা করি বার করার যে কোন সিস্টেমের ফেলিওর প্রবাবিলিটি কত। সো দ্যাট ইজ বেসিক্যালি রিলায়েবিলিটি। এইভাবে আমরা রিলায়েবিলিটি অ্যাচিভ করতে পারি, মানে রিলায়েবিলিটি আমরা মেজার করতে পারি দাদা, এবং মেজার করার পরে যদি আমাদের মনে হয় যে সেই সিস্টেমের রিলায়েবিলিটিটা ইনক্রিজ করার দরকার, তাহলে আমরা সেই ফ্যাক্টরগুলোকে ঠিকঠাক করে সেই সিস্টেমের রিলায়েবিলিটিটাকে উই ক্যান ইনক্রিজ। সো দ্যাট গোজ রিলায়েবিলিটি পার্ট। Obviously reliability part of last point যেটা typically used to describe systems that cannot be repaired or where the continuous operation of the system is critical, মানে এটাও একটা ফ্যাক্টর। তুমি একটা সিস্টেমকে তখনই রিলায়েবল যখন তুমি সেই সিস্টেমটাকে ফেলিওর হলে তাড়াতাড়ি রিকভার করে নিতে পারছো, রিপেয়ার করে নিতে পারছো। ওকে, যদি এরকম হয় তোমার সিস্টেমটা যে ফেলিওর হয়েছে অথচ সিস্টেমটাকে তুমি রিকভার করতে পারছো না, দ্যাট ইজ নট রিলায়েবল সিস্টেম। ওকে, now next is availability. Now availability তোমরা জানো, আমরা পড়েছি ডিস্ট্রিবিউটেড এনভায়রনমেন্টে availability কথাটার খুব গুরুত্ব আছে, বিকজ আমরা ডিস্ট্রিবিউটেড সিস্টেমে availability ইনক্রিজ করার জন্য জেনারেলি রেপ্লিকেশন করেছিলাম। একটা তো রিলায়েবিলিটি ফ্যাক্টর, আর একটা অ্যাভেলেবিলিটি। রিলায়েবিলিটি এবং অ্যাভেলেবিলিটি এই দুটো ইনক্রিজ করার জন্য কিন্তু আমরা সিস্টেমে রেপ্লিকেশনও করি, মানে ডিস্ট্রিবিউটেড এনভায়রনমেন্টে আমরা রেপ্লিকেশন করি। আমরা রেপ্লিকেশন মানে একই ডেটা আমরা বিভিন্ন নোডে রাখলাম, একই ডেটা বিভিন্ন পয়েন্টে রাখলাম, বিভিন্ন পয়েন্টে রাখার ফলে যেটা হলো একদিকে যেমন আমার রিলায়েবিলিটি বাড়লো, কারণ আমার যদি ধরো একটা পার্টিকুলার নোড ক্র্যাশও করে যায়, তাহলে সেই সেম ডেটাটা যদি আরেকটা নোডে থাকে তাহলে সেখান থেকে আমরা সার্ভিসটা দিতে পারি। সো that makes sense, that basically I mean increase the reliability of the system. Again, on the other hand it increases the availability of the data, বিকজ ধরো দুটো নোডে আমার ডেটাটা একই ডেটা দুটো নোডে রেপ্লিকেট করা আছে, এবার আমার একটা নোডের লোড ব্যালেন্সিং ক্যাপাসিটি মেবি 100, তাহলে আমার এট এ টাইম 100 জনকে, আমি যদি আমার একটাই নোডে ডেটাটা থাকতো তাহলে আমি ম্যাক্স ওই ডেটাটা 100 জনকে সার্ভিস দিতে পারতাম। এখন যেহেতু এই ডেটাটা আমার দুটো নোডে আছে, তাহলে আমি 100 প্লাস আরো 100 200 জন লোককে সার্ভিস দিতে পারছি। তার মানে 200 জন লোকের কাছে ওই ডেটাটা অ্যাভেলেবেল হচ্ছে, মানে 100 বেশি লোকের, 100 একটা জায়গায় হলে 100 জন লোক পেত, যেহেতু দুটো জায়গায় আছে 200 জন লোক পাচ্ছে, তার মানে আমার ডেটার অ্যাভেলেবিলিটি বাড়ছে। তার মানে ডেটা অ্যাভেলেবিলিটি এবং রিলায়েবিলিটি এই দুটো কিন্তু রেপ্লিকেশনের উপর ডিপেন্ডেন্ট, ডেটা রেপ্লিকেশনের উপর ডিপেন্ডেন্ট। সো দ্যাট ইজ অ্যানাদার ফ্যাক্টর। তো এখানে যেটা বলেছে অ্যাভেলেবিলিটি সম্পর্কে, তুমি দেখো যে দ্য ফ্র্যাকশন অফ দ্য টাইম দ্যাট দ্য সিস্টেম মিটস ইটস স্পেসিফিকেশন এবং দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য সিস্টেম ইজ অপারেশনাল এট এ গিভেন টাইম টি। তো এটাকে প্রবাবিলিটি রেসপেক্টে যদি আমরা ভাবি অ্যাভেলেবিলিটিকে, তাহলে সেটা বলা হয়েছে এই যে প্রবাবিলিটি যে সিস্টেমটা বা কোনো একটা পার্টিকুলার টাইম ইনস্ট্যান্সে সেই সিস্টেমটা যদি আপ থাকে, সিস্টেম যদি অপারেশনাল থাকে, তাহলে আমরা বলবো যে ওর অ্যাভেলেবিলিটি বেটার, ওর অ্যাভেলেবিলিটি আছে। একটা যে কোনো টাইম ইনস্ট্যান্স টিতে আমরা যদি দেখি যে ইয়েস দ্যাট সিস্টেম ইজ ওয়ার্কিং, সো আমি বলবো যে সিস্টেমটা অ্যাভেলেবল। ওকে, সো দ্যাট ইজ বেসিক্যালি ইন দ্য কনসেপ্ট অফ প্রবাবিলিটি। প্রবাবিলিটি কনসেপ্টে আমরা এভাবে সিস্টেমটার প্রবাবিলিটি মানে অ্যাভেলেবিলিটি মেজার করতে পারি। সো দিস গোজ রিলায়েবিলিটি এন্ড অ্যাভেলেবিলিটি পার্ট। নাও এইটাকে আমরা মেজার করতে পারি এই ফর্মুলাটা দিয়ে। এখানে একটা ফর্মুলার কথা বলা হয়েছে, যদিও ফরচুনেটলি এই ফর্মুলাটা তোমাদের সিলেবাসে নেই, বাট স্টিল আমি জাস্ট ফর্মুলাটা তোমাদের দিয়েছি। ফর্মুলাটা থেকে কোনোদিন কিছু আসেনি বা সিলেবাস উল্লেখ করা নেই অ্যাজ সাচ সেরকম ভাবে।
বাট স্টিল আমি ফর্মুলাটা জাস্ট তোমাদের দিয়েছি, যেখানে দেখো পরিষ্কার লেখা আছে আমরা আরটি দিয়ে যেটা ইন্ডিকেট করছি সেটা হচ্ছে রিলায়েবিলিটি, অবভিয়াসলি অ্যাট সাম টাইম ইনস্ট্যান্স টি, সেজন্য আরটি। পিআর এখানে আমরা বলেছি যে জিরো ফেলিওরস ইন টাইম ইনস্ট্যান্স 0 to t অ্যাকচুয়ালি, such that no failures at time equals to 0. টাইম ইকুয়ালস টু 0 তে কোনো ফেলিওর নেই, আর জিরো ফেলিওরস হবে ওই 0 to t টাইম ইনস্ট্যান্সে। ইফ অকারেন্স অফ ফেলিওর ইজ ইটস আ পয়সন তোমরা পড়েছো, হোপফুলি তোমরা জানো পয়সনের একটা গ্রাফ হতো, সেই মনে আছে কিনা জানি না, যাই হোক আমাদের অত ডিটেলসের দরকার নেই। তো বেসিক্যালি রিলায়েবিলিটিকে আমরা মেজার করছি জিরো ফেলিওরস ইন টাইম ইনস্ট্যান্স 0 to t দিয়ে। যদি এটা হয় অ্যাকচুয়ালি, তাহলে এই ফর্মুলাটা যারা দেখতে পাচ্ছ পিআর কে ফেলিওরস ইন টাইম 0 to t, দেন এই e টু দি পাওয়ার মাইনাস mt এইটা আসবে, যেখানে mt কে আমরা এই 0 to ইন্টিগ্রেট করতে পারি 0 to t zx dx দিয়ে। zx টা যেখানে আবার হ্যাজার্ড ফাংশন হুইচ গিভস দ্য টাইম ডিপেন্ডেন্ট ফেলিওর রেট অফ দ্য কম্পোনেন্ট। তো এইভাবে আমরা ম্যাথামেটিক্যালি মেজার করতে পারি জিনিসটাকে। অ্যাকচুয়ালি আমার বোঝানোর উদ্দেশ্য হচ্ছে এই পার্টিকুলার স্লাইডটা তুমি ইগনোর করতে পারো জাস্ট বিকজ তোমার সিলেবাসে এতটা ডিটেলসে না গেলেও চলবে, বাট দ্য থিং ইজ আমরা কিন্তু রিলায়েবিলিটিকে এভাবে মেজার করতে পারি, যেখানে এই হ্যাজার্ড ফাংশনের ব্যাপারটা আসে, যে হ্যাজার্ড ফাংশনটাকে আমরা জেডএক্স দিয়ে ইন্ডিকেট করেছি, যেটার ডেফিনেশন হচ্ছে অ্যাকচুয়ালি এই 0 to t ইন্টিগ্রেট করছি, জেডএক্স 0 to t হচ্ছে টাইম ইনস্ট্যান্সটা। সো অবভিয়াসলি তুমি বুঝতে পারছো যখন এই 0 to t বলছি তখন এটা টাইমের উপর ডিপেন্ড করছে, তোমার মেজারমেন্ট রিলায়েবিলিটি মেজার করতে গেলে টাইমের উপর ডিপেন্ড করছে। সো দিস ইজ দ্য থিং, এবং সেটাকে আমরা আরো ডিটেলস এখানে দেখেছি, ভেঙেছি, দরকার নেই অত ডিটেলস আমি যাচ্ছি না ওই জন্য। নেক্সট এইটা একটু দেখতে পারো, দিস ইজ ইম্পর্টেন্ট। অ্যাভেলেবিলিটি, আমরা অ্যাভেলেবিলিটিকে কি করে মেজার করব? নাও অ্যাভেলেবিলিটিকে আমরা মেজার করব, অ্যাভেলেবিলিটি তোমাকে যেটা বললাম যে refers to the probability that the system is operational according to its specification at a given time point in time t. Now different failures can occur, এই টাইম টি এর আগে ডিফারেন্ট ফেলিওর অকার করতে পারে, বাট ইফ দে হ্যাভ অল বিন রিপেয়ার্ড দ্য সিস্টেম ইজ অ্যাভেলেবল এট টাইম টি। যদি এই টাইম টি এর আগে ডিফারেন্ট ফেলিওর অকার করে, বিভিন্ন ফেলিওর অকার করে, এবং সেই ফেলিওরগুলোকে যদি আমি টাইম টি এর আগে আমি যদি রিপেয়ার করে ফেলতে পারি, আমি যদি ওভারকাম করে ফেলতে পারি, তাহলে টাইম টিতে সিস্টেমটা অ্যাভেলেবেল। এটাও এগেন অ্যাকচুয়ালি বিভিন্ন ফ্যাক্টরের উপর ডিপেন্ডেন্ট, যেমন পয়সন ফেলিওর উইথ রেট ল্যামডা একটা ফ্যাক্টর এখানে ওই পয়সন ফেলিওরের। নেক্সট রিপেয়ার টাইম আমি বলতে পারি যে 1/μ। যদি এরকম হয় তাহলে ফর্মুলাটা দাঁড়ায় এটা যে স্টেডি স্টেট অফ অ্যাভেলেবিলিটি হচ্ছে μ/λ প্লাস μ। ওকে, সো দিস ইজ দ্য ফর্মুলা, যেখানে পয়সন ফেলিওর হচ্ছে ওটা মানে ফেলিওর রেট অ্যাকচুয়ালি তুমি বলতে পারো, আর রিপেয়ার টাইমটা হচ্ছে 1/μ, মানে দুটো ফেলিওরের মাঝখানে রিপেয়ার টাইম, আমরা আসছি সেটাই, দুটো ফেলিওরের মাঝখানে রিপেয়ার টাইম হচ্ছে 1/μ, তার মিন অ্যাকচুয়ালি ওইটা মিন 1/μ, এবং দেন তাহলে স্টেডি স্টেট অফ অ্যাভেলেবিলিটি হচ্ছে এই ফর্মুলাটি আমরা সেটাকে বোঝাতে পারি। তো এই ফর্মুলাটা মাথায় রাখতে পারো। যদি অ্যাভেলেবিলিটি ডেফিনেশনও আসে, যদি এরকম বলে হোয়াট ইজ অ্যাভেলেবিলিটি বা হাউ অ্যাভেলেবিলিটি ইজ মেজার্ড, ইন দ্যাট কেস ইউ ক্যান রাইট দিস, পয়সন রেট ল্যামডা ফেলিওর মিন টাইম হচ্ছে 1/μ, এবং রিপেয়ার টাইম হচ্ছে 1/μ, আর স্টেডি স্টেট অ্যাভেলেবিলিটি তাহলে এইটা। তো এটা করতে পারো, এটা একটা। নেক্সট যে দুটো মেন ফ্যাক্টরের কথা আমি বলবো এখানে, সেই দুটো হচ্ছে, একটা হচ্ছে মেইন টাইম বিটুইন ফেলিওর, একটা হচ্ছে মেইন টাইম টু রিপেয়ার। এই দুটো খুব ইম্পর্টেন্ট টার্ম। বেসিক্যালি তুমি যদি ভেবে দেখো এই দ্য রিলায়েবিলিটি অফ দ্য সিস্টেম, এটা কিন্তু ইনভার্সলি রিলেটেড টু দ্য ফ্রিকোয়েন্সি অফ ফেলিওরস। if you think reliability of the system, এটা কিন্তু ইনভার্সলি ফ্রিকোয়েন্সি অফ ফেলিওরের উপর সঙ্গে রিলেটেড। মানে তোমার সিস্টেম, যে সিস্টেমের যে ফ্রিকোয়েন্সি অফ ফেলিওর, সেই ফ্রিকোয়েন্সি অফ ফেলিওর যত বেশি হবে, ভালো করে ভেবে দেখো, ফ্রিকোয়েন্সি অফ ফেলিওর যত বেশি হবে তোমার সিস্টেমের রিলায়েবিলিটি তত কমবে।
তার মানে তোমার সিস্টেমের ফ্রিকোয়েন্সি অফ ফেলিওর যত কম হবে তোমার সিস্টেমের রিলায়েবিলিটি তত বাড়বে। তো এখানেই দুটো ফ্যাক্টর আসে, একটাকে আমরা বলি মিন টাইম বিটুইন ফেলিওর MTBF, আর একটাকে বলি মিন টাইম টু রিপেয়ার। তুমি বুঝতেই পারছো দুটোর মানে, একটা হচ্ছে দুটো ফেলিওরের, এই যে ফেলিওর গুলো হচ্ছে সেই ফেলিওর গুলোর মিন টাইম, দুটো ফেলিওরের মধ্যে মিন টাইম কত, আর একটা হচ্ছে মিন টাইম টু রিপেয়ার, এই ফেলিওরটাকে রিপেয়ার করতে কত লাগছে। দিস ইজ দ্য মেজারমেন্ট, দিস ইজ দ্য থিং। তাহলে অ্যাভেলেবিলিটিকে তুমি ওই যেমন মিউ বাই মিউ প্লাস ল্যামডা দিয়ে আমরা ওখানে করেছিলাম, সরি এই তোমার যে এই ফর্মুলাটা কি ছিল জানো, ইয়েস মিউ বাই ল্যামডা প্লাস মিউ, এটা যেটা করেছিলাম সেটাকে আমরা আরেকটা লিখতে পারি অন্যভাবে, সেটা হচ্ছে মেইন টাইম বিটুইন ফেলিওর বাই মেইন টাইম বিটুইন ফেলিওর প্লাস মেইন টাইম টু রিপেয়ার। ওকে, তো সাম স্মল ম্যাথমেটিক্যাল প্রবলেম ক্যান কাম, যেখানে তোমায় বলে দিতে পারে যে তোমার মেইন টাইম টু ফেলিওর হচ্ছে এত, বা তোমাকে একটা ফেলিওর রেট দিয়ে দিল, সেই ফেলিওর রেট দিয়ে তুমি মেইন টাইমটাকে ক্যালকুলেট করলে, মেইন টাইম বিটুইন ফেলিওরকে ক্যালকুলেট করলে, এবং মেবি তোমাকে রিপেয়ারের একটা মেজারমেন্ট দিয়ে দিল, এবার দিয়ে তোমাকে অ্যাভেলেবিলিটি ক্যালকুলেট করতে বললো। সো ইউ ক্যান ইউজ দিস ফর্মুলা এন্ড ইউ ক্যান calculate this availability, that is A equals to mean time between failure by mean time to failure and mean time to repair plus repair. Okay, so this is the formula to calculate this. Now this is the explanation. If you see, this is the explanation. এখানে আরেকটা টার্ম আসে mean time to detect, MTTD, mean time to detect. নাও এখানে কি বলছে দেখো, ছবিটা দেখে বুঝতে পারবে, একটা জায়গায় একটা পয়েন্টে ফল্ট অকার করেছে, সিস্টেমে ফল্ট অকার করেছে, সেই ফল্ট অকার করার পরে সেই ফল্টটাকে আমরা যেটা করছি যে সেই ফল্টের জন্য যে এরর অকার করছে সেখানে একটা টাইম গ্যাপ আছে, সেই ফল্টের জন্য একটা এরর অকার করছে সেখানে একটা টাইম, ফল্ট অকার করলেই সঙ্গে সঙ্গে এরর অকার করবে এরকম নাও হতে পারে, ফল্ট অকার করলো তার কয়েক সেকেন্ড পরে এরর অকার করলো, তাহলে এরর কজ। এবার সেই এররটাকে তুমি কি করছো, ডিটেকশন করছো, এররটাকে তুমি ডিটেকশন করছো, ডিটেকশন অফ এরর হলো। এবার এই যে তোমার এই যে এরর কজ, এই যে এররটা তৈরি হচ্ছে এইখানটা, এবং ডিটেকশন করছো তুমি এররটাকে, এর মাঝখানে কিন্তু মাল্টিপল এরর অকার করে যেতে পারে। ওকে, নেক্সট ডিটেকশন অফ এরর করার পরে তুমি এররটাকে রিপেয়ার করছো, ইউ আর রিকভারিং, ইউ আর ট্রাইং টু রিকভার দি এরর, সো দ্যাট ইজ বিকাম মিন টাইম টু রিপেয়ার। ওকে, তো রিপেয়ার হয়ে গেল, মিন টাইম টু রিপেয়ার হয়ে গেল। এবার নেক্সট আবার যখন ফল্ট অকার করলো, তাহলে ওই যে দুটো ফল্ট, ওই যে প্রথম ফল্ট অকার করেছিল এবং নেক্সট যে একটা ফল্ট অকার করলো, এর যে মধ্যবর্তী টাইমটা সেটাই কিন্তু মেইন টাইম বিটুইন ফেলিওর, দুটো ফেলিওরের মধ্যে মেইন টাইম সেটা। আর মেইন টাইম টু ডিটেক্ট কি, মেইন টাইম টু ডিটেক্ট হচ্ছে এরর কজ করেছে, এরর অকার করেছে এবং তুমি ডিটেক্ট করেছো, এটা মেইন টাইম টু ডিটেক্ট। আর মেইন টাইম টু রিপেয়ার কি, তুমি এরর ডিটেক্ট করেছো এবং এররকে রিপেয়ার করেছো, দ্যাট ইজ মেইন টাইম টু রিপেয়ার। সো দিস ইজ দ্য এক্সপ্লানেশন behind mean time to failure, mean time between failure, mean time to detect, mean time to repair. So this is the explanation. Okay, টাইমের এগেনস্টে আমরা দেখেছি, আমাদের এক্স অ্যাক্সিস টাইমের এগেনস্টে আমরা এই জিনিসগুলো দেখছি যে ফল্ট অকার করলো, ফল্ট অকার করলেই যে সঙ্গে সঙ্গে এরর অকার করবে এরকম নয়, ফল্ট অকার করলেই যে একবারে সঙ্গে সঙ্গে একবারে তেরে ফুলে এরর আসবে তা নয়, একটা টাইম ডিউরেশন থাকতেই পারে, তার মাঝখানে একটা গ্যাপ থাকতেই পারে, আবার নাও থাকতে পারে, মানে সবসময় এরকম নয় যে থাকবেই, আবার নাও থাকতে পারে, হোয়াট এভার, দ্যাট ডিপেন্ডস অন ইউর ডিপেন্ড অন দ্য নেচার অফ দি সিস্টেম। সো ফল্ট অকার করলো, তারপরে এরর অকার করলো, সেই এররটাকে তুমি যখন ডিটেক্ট করলে, তাহলে এরর অকার করে এবং ডিটেক্ট করার মধ্যবর্তী টাইমটা মেইন টাইম টু ডিটেক্ট, এরর ডিটেক্ট করা এবং রিপেয়ার করার মধ্যবর্তী টাইমটা মেইন টাইম টু রিপেয়ার। আর দুটো ফেলিওর অকার করার মানে যখন একটা ফল্ট অকার করলো তারপরে কিছুক্ষণ পর যদি আরেকটা ফল্ট অকার করে, এইখানটাই আমরা বলছিলাম মিন টাইম বিটুইন ফেলিওর, এবং তোমার এই যে ফ্রিকোয়েন্সি অফ ফেলিওর যত কম হবে তোমার সিস্টেমের রিলায়েবিলিটি তত বাড়বে। সো দিস ইজ বেসিক্যালি দ্য এক্সপ্লানেশন বিহাইন্ড দিস। এখানে এই যে আমরা বলেছি যে ফল্ট অকার করেছে এবং এরর কজ করেছে, এটা বেসিক্যালি এই যে টাইম গ্যাপটা, এই টাইম গ্যাপটা হয় তার কারণ হচ্ছে সিস্টেম ফেলিওর অনেক সময় ল্যাটেন্ট হয়। ল্যাটেন্ট মানে সবসময় যে সিস্টেম ফেলিওর হলেই বোঝা যায় তা নয়, সিস্টেম ফেলিওরটা অনেক সময় হলো কিন্তু সবসময় তো সঙ্গে সঙ্গে বোঝা যায় না, সেটাকে আমরা বলি ল্যাটেন্ট নেচার, hidden in nature you can say. তো সিস্টেম ফেলিওরটা টিপিক্যালি কিছুক্ষণ পরে হয়তো ডিটেক্ট হয়। ওকে, তো সেই কারণেই এই ফল্ট অকার এবং এরর কজের মধ্যে টাইম গ্যাপটা দেখানো হয়েছে। ওকে, সো দিস ইজ বেসিক্যালি দ্য থিং। নাও তোমার ফেলিওরস ইন ডিস্ট্রিবিউটেড ডিবিএমএস আমরা আগে আলোচনা করলাম, ট্রানজাকশন ফেলিওর হতে পারে, তার বিভিন্ন রিজন হতে পারে,
যেমন ডেডলক একটা রিজন, যেমন ট্রানজাকশন ফেলস একটা রিজন, যেমন অ্যাবর্ট করতে হচ্ছে ট্রানজাকশন, আবার সাইট ফেলিওরও হতে পারে, সাইট ফেলিওরের রিফারেন্স, এগুলো তোমরা জানো অলরেডি, আমরা টুপিসিতেই এটা দেখে এসেছি। টুপিসিতেই আমরা দেখেছি যে সাইট ফেলিওর হতে পারে, মেসেজ লস হতে পারে, ট্রানজাকশনটা ওই জন্য অ্যাভয়েড করতে পারে। তো এগুলো আমরা টুপিসিতে দেখে এসেছি। তো বেসিক্যালি দুটো ফ্যাক্টর, একটা হচ্ছে ট্রানজাকশন ফেল, একটা হচ্ছে সাইট ফেল। সাইট ফেলের আবার বিভিন্ন ফ্যাক্টর আছে, যেমন হার্ডওয়্যার ও সফটওয়্যার ফেলিওর হতে পারে, রেজাল্ট আই মিন তোমার প্রসেসর ফেলিওর হতে পারে, পাওয়ার সাপ্লাই ফেল করতে পারে, নেটওয়ার্ক ফেলিওর হতে পারে। ওকে, সো আবার মানে আমরা বলি যে টোটাল ফেলিওর অর পার্শিয়াল ফেলিওর, একটা পার্টিকুলার পার্ট অফ দ্য সিস্টেম ক্যান ফেল অর মেবি দ্য ওভারঅল সিস্টেম হ্যাজ ফেলড। সো দিস ইজ বেসিক্যালি দ্য ফেলিওর ইন ডিস্ট্রিবিউটেড ডিবিএমএস, যেটা আমরা আগেও দেখলাম। এছাড়াও আরো ফেলিওর যে মেকানিজম গুলো আছে যেটা বললাম আর কি, যে মিডিয়া অর ডিস্ক ফেলিওর হতে পারে, কমিউনিকেশন ফেল করতে পারে, কমিউনিকেশন ফেল মানে নেটওয়ার্ক ফেল হতে পারে। নাও লোকাল রিলায়েবিলিটি প্রোটোকলস, কিছু লোকাল রিলায়েবিলিটি প্রোটোকলস আছে। লোকাল রিলায়েবিলিটি প্রোটোকলস গুলো যদি আমাদের আলোচনা করতে হয়, প্রোটোকলস মানে সবসময় সেট অফ রুল, তার মানে কিভাবে আমরা লোকালি আমরা কিভাবে আমরা রিকভার করতে পারি। তো আমার তুমি জানো যে আমাদের ডিস্ট্রিবিউটেড এনভায়রনমেন্টে ট্রানজাকশন ম্যানেজার্স এবং ট্রানজাকশন কোঅর্ডিনেটর এরা সব থাকে, এবং সেটা তোমার গ্লোবাল ট্রানজাকশন কোঅর্ডিনেটর, গ্লোবাল ট্রানজাকশন ম্যানেজারও থাকে, আবার লোকাল সাইটগুলোতে লোকালও থাকে। তো সেই লোকাল রিকভারি ম্যানেজার, সেই লোকাল রিকভারি ম্যানেজারের একটা বেশ বিশেষ ভূমিকা আছে এই ক্ষেত্রে। লোকাল রিকভারি ম্যানেজার সে কিন্তু রিকভার করার চেষ্টা করে, মানে লোকালি সাইটগুলোর কথা আমি বলছি, যে পার্টিসিপেটিং সাইটগুলো, মানে সাইট বেসিক্যালি দুই ধরনের হয় ডিস্ট্রিবিউটেড এনভায়রনমেন্টে, একটা হচ্ছে অরিজিনেটিং সাইট আর একটা হচ্ছে পার্টিসিপেটিং সাইট। অরিজিনেটিং সাইট যেখান থেকে ট্রানজাকশনটা অরিজিনেট করে, আর পার্টিসিপেটিং সাইট যেখানে আই মিন যেখানে ট্রানজাকশনটাকে রান করানোর জন্য যে সাইটগুলোকে আমাকে যে সাইটগুলোর থেকে আমাকে ডেটাকে অ্যাক্সেস করতে হয়, সেগুলো পার্টিসিপেটিং সাইট। সো পার্টিসিপেটিং সাইটের যে রিকভারি ম্যানেজার, সেটাকে আমরা লোকাল রিকভারি ম্যানেজার বলতেই পারি। তাদের কাজ হচ্ছে লোকালি তাদের যদি কোনো ফেলিওর অকার করে, সেই ফেলিওরটাকে রিকভার করা। তো সেই লোকাল রিকভারি ম্যানেজার, সেই কথা বলা হয়েছে। এছাড়া যদি আমি সিস্টেমের আর্কিটেকচারের কথা ভাবি, তাহলে সিস্টেমের আর্কিটেকচারের কথা ভাবতে গেলে আমার কাছে দুটো টাইপ অফ স্টোরেজের কথা মাথায় আসে, একটা হচ্ছে ভোলাটাইল স্টোরেজ আর একটা হচ্ছে স্টেবল স্টোরেজ। যদিও আমি তোমাদের বলেছিলাম যে স্টেবল স্টোরেজ বলে পৃথিবীতে বেসিক্যালি কোনো কনসেপ্ট হয় না। বেসিক্যালি তুমি কখনোই বলতে পারো না কোনো স্টোরেজ স্টেবল। মানে ঘটনাটা এরকম যে তুমি যতই বলো যে একটা স্টেবল একটা সিস্টেম, একটা স্টোরেজ, এটা স্টেবল স্টোরেজটা কোনোদিনই ক্র্যাশ করবে না, বাট দেয়ার ইজ নো সাচ গ্যারান্টি যে ওই সিস্টেমটা ওই পার্টিকুলার স্টোরেজটা কোনোদিনই ক্র্যাশ করবে না, এরকম হয় না। তো যেটা হয়, যেটা আমরা করি সেটা হচ্ছে এগেন আমরা 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 রেপ্লিকেট করি, আমরা আমাদের স্টোরেজটাকে রেপ্লিকেট করি। আমরা হয়তো দু জায়গার বদলে 5 জায়গায় রেপ্লিকেট করলাম। যেহেতু আমরা 5 জায়গায় একটা একই জিনিসকে রেপ্লিকেট করে রাখছি, সেই কারণে আমরা বলতে পারি যে ইয়েস, নাও মাই স্টোরেজ ইজ স্টেবল, বিকজ আমার একটা ক্র্যাশ করতে পারে, দুটো ক্র্যাশ করতে পারে, তিনটে করতে পারে, কখনোই 5টা একসঙ্গে ক্র্যাশ করবে না। যদি না একেবারে একেবারে খুব 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 খারাপ সিচুয়েশন হয়, তাহলে 5টাই একেবারে ক্র্যাশ করবে না। তো সেই কারণে ওই ধরনের স্টোরেজকে আমরা বলি স্টেবল স্টোরেজ। তো আমার কাছে দু ধরনের এরকম স্টোরেজ মেকানিজম আছে বা স্টোরেজ আর্কিটেকচার আছে বা স্টোরেজ কনসেপ্ট আছে। একটা হচ্ছে ভোলাটাইল স্টোরেজ, যেখানে আমরা জাস্ট জিনিসগুলোকে টেম্পোরারি রাখি, আর একটা হচ্ছে তোমার স্টেবল স্টোরেজ। তো আর্কিটেকচারাল কনসিডারেশন আমরা সেটা দেখতে পারি। এখানে একটা ছবি দেখানো হয়েছে, যদিও সেই ছবিটা খুব একটা তোমাদের ইম্পর্টেন্ট হবে বলে আমার মনে হয় না, জাস্ট আর কি দেখানো হয়েছে, তাই আমিও দেখিয়েছি। সেটা হচ্ছে তোমার এই দেখো, সেকেন্ডারি স্টোরেজ আছে, সেখানে স্টেবল ডেটাবেস আছে, সেখান থেকে ডেটা রিড রাইট হচ্ছে। আর ওই এটা ওই যে মানে বক্সের মধ্যে যে পার্টটা, সেটা বেসিক্যালি লোকাল সাইট। সেই লোকাল সাইটের মেন মেমরি আছে, মানে র্যাম। লোকাল রিকভারি ম্যানেজার সেখানে কাজ করছে, সেখান থেকে ডেটাবেস বাফার ম্যানেজার থেকে সে ডেটাকে ফেচ করছে, ফ্লাশ করছে ডেটা, এবং ভোলাটাইল ডেটাবেসে ডেটা রিড রাইট করছে। সো বেসিক্যালি ইন্টারফেস বিটুইন লোকাল রিকভারি ম্যানেজার এন্ড দি বাফার ম্যানেজার, সেটাই দেখানো হয়েছে এখানে। তো ইটস নট so much important, but the thing is কনসেপচুয়ালি দেখানোর জন্য তুমি বলতে পারো যে লোকাল রিকভারি প্রোটোকলস, লোকাল রিলায়েবিলিটি প্রোটোকলস গুলো এভাবে কাজ করছে। সেকেন্ডারি স্টোরেজ আছে, প্রাইমারি স্টোরেজ আছে, লোকাল রিকভারি ম্যানেজার আছে, ডেটাবেস বাফার ম্যানেজার আছে। তো এইভাবে জিনিসগুলো কাজ করছে।
নেক্সট, এই যে রিলায়েবিলিটি প্রোটোকল, এরা দুভাবে কাজ করে মেনলি। একটা হচ্ছে এরা যখন রিকভার করে এরা দুভাবে কাজ করে, একটাকে আমরা বলি ইন প্লেস আপডেটিং আর একটাকে বলি আউট অফ প্লেস আপডেটিং। আমার মনে হয় কিছুটা এটা তোমরা আগের সেমিস্টারে করে এসছো। একটাকে আমরা বলি ইন প্লেস আপডেটিং, একটাকে আমরা বলছি আউট অফ প্লেস আপডেটিং। দেখো ইন প্লেস আপডেটিং এর ডেফিনেশন দেখো। ইন প্লেস আপডেটিং যেটা বলেছে সেটা হলো ফিজিক্যালি চেঞ্জেস দ্য ভ্যালু অফ দি ডেটা আইটেম in the stable database. As a result, previous values are lost. In place updating মানে যেখানে তোমার previous ভ্যালুটা ছিল বেসিক্যালি সেখানেই তুমি নতুন ভ্যালুটাকে আপডেটেড ভ্যালুটাকে স্টোর করলে। যে পার্টিকুলার ধরো যে পার্টিকুলার ভেরিয়েবলে ভ্যালু পার্টিকুলার একটা ভেরিয়েবল নেম হচ্ছে x, সেই x এর আগে ভ্যালু ছিল 10, এখন আপডেট হয়ে ভ্যালুটা হলো 11, তাহলে ওই x এর মধ্যেই 10 এর জায়গায় 11 হলো। এটা হচ্ছে ইন প্লেস আপডেটিং। আর আউট অফ প্লেস আপডেটিং মানে তোমার x ছিল একটা, তার ভ্যালু 10, সেটা থেকেই গেল, তুমি এবার করলে x ড্যাশ, তার ভ্যালু 11। That is out of place updating. সেটাই বলেছে দেখো, does not change the value of the data item in the stable database but maintains a new value separately. তার মানে আগেরটার ক্ষেত্রে x এর ভ্যালু 10 ছিল, এখন চেঞ্জ হয়ে x এর ভ্যালু 11 হয়েছে, ওই একটাই ভ্যালু ভেরিয়েবল x আছে। এখন যেটা করেছো তুমি আউট অফ প্লেস আপডেটিং যেটা, সেটা হচ্ছে x এর গেল, x ড্যাশ নতুন একটা ভেরিয়েবল হলো, তার ভ্যালু হলো 11। সো দ্যাট ইজ আউট অফ প্লেস আপডেটিং। তো এভাবে দুভাবে আমরা আপডেট করে থাকি রিকভারি ইনফরমেশনকে আমাদের মেনটেন করার জন্য। নাও সেটাই ছবিতে বলানো হয়েছে, আপডেট অপারেশন এক্সিকিউশন। ওল্ড স্টেবল ডেটাবেস ছিল, আপডেট হয়ে নিউ স্টেবল ডেটাবেস হলো। এবং এখানে অবভিয়াসলি ডেটাবেস লগের একটা খুব ভূমিকা আছে। যে ডেটাবেস লগ সম্পর্কে তোমরা অলরেডি জেনে এসছো, ডেটাবেসে এরকমভাবে লগ মেনটেন হয়। দেখো এখানে জাস্ট একটা এক্সাম্পল তোমাকে দেখিয়েছে, যে টিআই একটা ট্রানজাকশন স্টার্ট করেছে, সে একটা ডেটা আইটেম ভ্যালু ডেটা আইটেম এক্স কে নিয়ে কাজ করছে, এক্স জে, সে এক্স জে কে মেবি রিড করছে, রাইট করছে, হোয়াট এভার ইট ইজ হ্যাপনিং। যেখানে ভি1 হচ্ছে ওল্ড ভ্যালু, ভি2 হচ্ছে নিউ ভ্যালু। তার মানে ট্রানজাকশন টিআই ডেটা আইটেম এক্স জে কে রাইট করছে, যার ওল্ড ভ্যালু ছিল ভি1, নিউ ভ্যালু হচ্ছে ভি2। তো এভাবে লকটা মেনটেন হচ্ছে এবং তারপরে টিআইটা কমিট হচ্ছে, আর মেবি টিআই হ্যাজ অ্যাবর্টেড এবং সেখানে একটা চেক পয়েন্ট তৈরি হচ্ছে। সো ইন দ্যাট ওয়ে উই মেনটেন লগস। Now log is basically, I mean, it basically it is records of every action in the transaction of a database. লগ হচ্ছে একটা রেকর্ড, যে রেকর্ডটা মেনটেন করা হচ্ছে, প্রত্যেকটা অ্যাকশনকে আমরা রেখে দিচ্ছি যে আমরা কি কি কাজ করছি ডেটাবেসের মধ্যে সেটা। এটা কোন জায়গায় সাহায্য করে? এটা সাহায্য করে ডিউরিং দ্য ফেলিওর রিকভারি। লগ বেসিক্যালি হেল্পস টু রিকভার ফ্রম দ্য ফেলিওর। ওকে, নাও এই লগের বিভিন্ন টাইপ আছে, আমরা আসবো সেটাই, তোমরা জানো অলরেডি। সো বেসিক্যালি এখানে দেখো ছবিটা দেখানো হয়েছে, এই ছবিটায় যেটা বলা হয়েছে যে একটা ট্রানজাকশন টি1 বিগিন করছে, এন্ড করছে, কোনো একটা জায়গায় গিয়ে একটা পার্টিকুলার টাইম পয়েন্টে সে ক্র্যাশ করছে। তো সেটাই বলা হয়েছে, অল অফ টি1's effect should be reflected in the database, redo if necessary due to a failure, undo তুমি করতে পারো। সো জাস্ট একটা স্ট্রাকচার দেখানো হয়েছে, যে একটা ট্রানজাকশন টি1 স্টার্ট করছে, এন্ড করছে, একটা ট্রানজাকশন টি2 স্টার্ট করছে এবং সে কিন্তু ক্র্যাশ করে যাচ্ছে। ট্রানজাকশন টি2টা এখানে দেখানো হয়েছে যে টাইম পয়েন্ট টিতে সে ক্র্যাশ করে যাচ্ছে। তো টাইম পয়েন্ট টিতে যদি সে ক্র্যাশ করে যায়, তাহলে আই মিন টি2-র কোনো এফেক্ট কিন্তু ডেটাবেসের মধ্যে আসবে না, whereas টি1 এর এফেক্ট কিন্তু ডেটাবেসের মধ্যে আসবে। তার কারণ টি1টা কিন্তু ক্র্যাশ করার আগেই শেষ হয়ে গেছিল, মানে কমিট করে গেছিল রাদার। সো দ্যাট ইজ বেসিক্যালি এই যে জায়গাগুলোই আমরা কোন ট্রানজাকশনটা ক্র্যাশ করলো, কোন ট্রানজাকশনটা রেকর্ডটা আসবে, কোনটা আসবে না, কোনটা রেকর্ডটা আছে আমার ডেটাবেসে, কোনটা নেই, এই ব্যাপারগুলো আমরা লগ দিয়ে কিন্তু ভালো করে বুঝতে পারি এবং রিকভার করতে পারি। সো দিস ইজ বেসিক্যালি রিডু অ্যাকশন, ওল্ড স্টেবল ডেটাবেস, রিডু করলে নিউ স্টেবল ডেটাবেসে যাচ্ছে। আনডু অপশন, নিউ স্টেবল ডেটাবেসে আছো, অবভিয়াসলি আনডু করলে ওল্ড স্টেবল ডেটাবেসে যাবে। Now this is an in place updating example. আমি ডিটেইলসে কিছু বলার নেই আমার, তুমি বুঝতেই পারছো, এখানে জাস্ট একটু লেখাটা ঘেটে গেছে। যাই হোক, এটা হচ্ছে a equals to a minus 50, বাদিকের কথা বলছি আমি। দুটো ট্রানজাকশন আছে t0 t1, t0 তে রিড a হচ্ছে, তারা শুরু করেছে ভ্যালু a এর ভ্যালু 1000, b এর ভ্যালু 2000, c এর ভ্যালু 700 নিয়ে। t0 তে রিড a হচ্ছে, a equals to a minus 50 হচ্ছে, রাইট a হচ্ছে, b এর ভ্যালুটা সেটা যে 50 এখান থেকে মাইনাস হলো সেই 50 b তে অ্যাড হচ্ছে, আর সি এর ক্ষেত্রে -100 হচ্ছে। তো এটা যদি ইনপ্লেস আপডেটিং এ লেখো, অনেক সময় আসে কোশ্চেন যে ইনপ্লেস আপডেটিং এ এটা কিভাবে তুমি লিখবে। তো ইনপ্লেস আপডেটিং এ যদি তুমি লেখো তাহলে লেখাটা এরকম হবে, t0 ট্রানজাকশন, যে ভেরিয়েবলটা সেটা a,
যার ওল্ড ভ্যালু ছিল 1000, নিউ ভ্যালু হলো 950 বিকজ -50 হয়েছে। বি, তার ওল্ড ভ্যালু ছিল 2000, নিউ ভ্যালু হলো 2050 বিকজ প্লাস। দেন T0 হ্যাজ বিন কমিটেড, এবং T0 কমিট হওয়ার সময় তার ভ্যালু জানালো, এর ভ্যালু হচ্ছে 950, জিরোটা নিচে নেমে গেছে, 95 নয় 950, আর বি এর ভ্যালুটা 2050। আর সি এর ক্ষেত্রে T1 স্টার্ট হয়েছে, T1 এর ভ্যালু সি 700 ছিল, সেটা -100 হয়ে 600 হলো বিকজ দেখো ভ্যালুগুলো উপরে বলা ছিল, এবং T1 কমিট হয়েছে। সো দ্যাট ইজ বেসিক্যালি ইন প্লেস আপডেটিং। এভাবে ইন প্লেস আপডেটিং হয়, মানে একটাই ভেরিয়েবল মেনটেন হয়, ভ্যালুগুলো মডিফাই হতে থাকে, সেটা ইন প্লেস আপডেটিং। আর সেটাকে আরো আরো দেখানো হয়েছে, এইসব আরো ডিটেলসে দেখানো হয়েছে, আনডু হলে কি হবে, রিডু হলে কি হবে সেটা দেখতে পাবে। আরেকটা মেকানিজম আছে, এটার নামও তোমরা জানো, সেটা হচ্ছে রাইট অ্যাহেড লগ, WAL, রাইট অ্যাহেড লগ। এটা কখন আসে, কখন এটা কাজে লাগে? দেখো আমরা দেখছি যে একটা ট্রানজাকশন টি, সে একটা পেজকে আপডেট করছে, ট্রানজাকশন টি একটা পেজকে আপডেট করছে, কোনো প্রবলেম নেই কোন ক্ষেত্রে, যদি সিস্টেম রাইটস পি ইন স্টেবল ডেটাবেস, সিস্টেম যদি পিটাকে স্টেবল ডেটাবেসে লেখে, সিস্টেম যদি স্টেবল লগকে আপডেট করে, এবং তারপরে যদি সিস্টেম ফেলিওর হয় তাতে কোনো প্রবলেম নেই, বিকজ উই ক্যান রিকভার, বিকজ আমরা এটাকে লিখে রেখেছি। বাট প্রবলেম কোথায়, আনফরচুনেট কেস কোথায় হবে, যখন সিস্টেম রাইট করছে পি ইন স্টেবল ডেটাবেস, বাট তারপরে সিস্টেম ফেলিওর অকার করে গেল, বিকজ স্টেবল লগ ইজ আপডেট বিফোর দ্য লগ ইজ আপডেটেড, বিফোর ইউর স্টেবল লগ ইজ আপডেটেড, তোমার সিস্টেম ফেল করে গেল। তোমার লেখাটা তুমি লিখেছিলে স্টেবল স্টোরেজে, দ্যাট ইজ ওকে, বাট যেহেতু তুমি লগটা লেখোনি, তার আগেই তোমার সিস্টেম ফেল করে গেছে, তো তখন কিন্তু তোমার ক্ষেত্রে সেটাকে রিকভার করার প্রবলেম হবে। তো সেইটাই আমরা, উই ক্যান রিকভার ফ্রম দিস ফেলিওর বিকজ দেয়ার ইজ নো লগ, উই ক্যানট রিকভার ফ্রম দিস ফেলিওর বিকজ দেয়ার ইজ নো লগ রেকর্ড। ওকে, তো সেই জন্যই আমরা রাইট অ্যাহেড লগ করি, WAL। WAL-টা কি, বিফোর আর স্টেবল ডেটাবেস ইজ আপডেটেড, একটা স্টেবল ডেটাবেসকে আপডেট করার আগে দ্য আনডু পোর্শন অফ দ্য লগ, এই যে এই পোর্শনটা যে আনডু করলে কি হবে, আপডেট করার মানে এটা মানে হচ্ছে আপডেট করার আগে তুমি পুরনো যে জায়গাটা, পুরনো যে লেখাটা ছিল, সেই পুরনো লেখাটাকে তুমি স্টেবল লগে লিখে রাখলে, যে পুরনো ভ্যালুটা কি ছিল, তুমি ধরো আপডেট করছো এর ভ্যালুটা 1000 থেকে 950 তে, তাহলে এর ভ্যালুটা যে 1000 ছিল এইটা তুমি লিখে রাখছো স্টেবল লগ। ওকে, কেন লিখে রাখছো, বিকজ কোনো কারণে যদি একে আমার অ্যাভয়েড করতে হয়, কোনো কারণে যদি আমাকে আনডু করতে হয়, তাহলে সেক্ষেত্রে আমি নতুন পুরনো ভ্যালুটা কোথা থেকে পাবো, বিকজ আমি তো ডেটাবেসে আপডেট করে ফেলছি, ডেটাবেসে আমি আপডেট করে ফেলছি, এবং ডেটাবেসটা আমি ধরে নিচ্ছি স্টেবল স্টোরেজে আছে, ডেটাবেসে আমি আপডেট করে ফেললাম যে স্টেবল স্টোরেজে রয়েছে, 1000 হয়ে গেল, পার্মানেন্টলি 1000 সেভড, কিন্তু কোনো কারণে আমাকে পুরনো ভ্যালুটা পেতে হবে, তাহলে সেই জন্য আমাকে আগে লগে, মানে এই ডেটাবেসকে আপডেট করার আগে আমি লগের মধ্যে লিখে রাখছি যে পুরনো ভ্যালুটা 950 ছিল, সো দ্যাট যখন আমাকে আনডু করতে হবে তখন আমি এই 1000 থেকে 950 তে ব্যাক করতে পারি। সো দ্যাট ইজ বেসিক্যালি রাইট অ্যাহেড লগিং। কোনো কিছু স্টেবল স্টোরেজে লেখার আগে, মানে পার্মানেন্টলি কোনো কিছু স্টেবল স্টোরেজে লেখার আগে তুমি সেটাকে একটা লগে মেনটেন করছো, সেই লগে লিখে রাখছো, সো দ্যাট ইজ বেসিক্যালি রাইট অ্যাহেড লগিং। ওকে, now when a transaction commits, the redo portion, সেটাই বলেছে, the redo portion of the log must be written to the stable log prior to the updating of the stable database. So that is basically right ahead logging. এটা তোমরা পড়েছো, এর আগেও পড়েছো, ফোর্থ সেমে ছিল, স্টিল এখানেও একটুখানি দেখে রাখা দরকার। তো এইভাবে আমাদের কাজগুলো করতে হবে। সিমিলারলি আউট অফ প্লেস আপডেট রিকভারি ইনফরমেশন, এই আউট অফ প্লেস আপডেট রিকভারি ইনফরমেশনের জন্য আমরা দুটো মেকানিজম, মেনলি শ্যাডোয়িং মেকানিজম ইউজ করতে পারি। শ্যাডোয়িং মেকানিজমটা কি, দেখো যখন একটা আপডেট অকার করে, ডোন্ট চেঞ্জ দ্য ওল্ড পেজ, আমরা যখন আপডেট অকার করছি আমরা ওল্ড পেজটাকে চেঞ্জ করছি না, বাট উই আর ক্রিয়েটিং আ শ্যাডো পেজ। ওকে, একটা আপডেট এসছে, আমরা ওল্ড যে ভ্যালুগুলো, ওল্ড যে পেজটা সেটাকে আমরা চেঞ্জ করছি না, ওল্ড ভ্যালুটাকে চেঞ্জ করছি না, আমরা একটা নতুন পেজ তৈরি করছি, মানে একটা শ্যাডো পেজ তৈরি করছি, কপি তৈরি করছি। ওকে, with the new values and write it into the stable database, ওই শ্যাডো পেজটাকে আমরা স্টেবল ডেটাবেসে লিখছি, তার মানে ওল্ডটা থেকে গেল, নিউটাকে, ওল্ডটা ওল্ডের মতো থাকলো, নতুন একটা তৈরি করলাম with the new values. Okay, so update the access path so that subsequent things and all that. So basically in place updating আর out place updating এর মধ্যে ডিফারেন্স হচ্ছে, in place updating মানে যেখানে তুমি আগেরটা স্টোর ছিল নতুনটাও সেখানেই স্টোর করছো, আউট অফ প্লেস আপডেটিং মানে হচ্ছে তোমার আগেরটা যেমন ছিল তুমি একটা শ্যাডো পেজ, নতুন পেজ তৈরি করলে এবং সেখানে লিখলে, এবং এই শ্যাডো পেজের কনসেপ্টটাও তোমার ফোর্থ সেমে ছিল, তুমি একটু মনে করে দেখবে তোমার কর্তের বইতে শ্যাডো পেজের কনসেপ্টটা আছে। ওকে, সো দিস আর দ্য থিংস, এখানে এক্সিকিউশন স্ট্র্যাটেজিস কিছু বলা আছে, আমি আর অত ডিটেলসে দরকার নেই।
আর যদি ইন্টারেস্টিং লাগে পড়তে পড়তে তাহলে একটু দেখতে পারো। আর বেসিক্যালি এখানে আরেকটা যেটা মেকানিজম একটা ইম্পর্টেন্ট যেটা বলবো সেটা হচ্ছে লোকাল রিলায়েবিলিটি প্রোটোকলস। কিছু লোকাল রিলায়েবিলিটি প্রোটোকলস আছে যেখানে একটা মেন ইম্পর্টেন্ট হচ্ছে চেক পয়েন্ট। তোমরা জানো চেক পয়েন্ট। চেক পয়েন্ট কি? একটা নির্দিষ্ট টাইম পর পর আমরা চেক পয়েন্ট যদি ক্রিয়েট করে রাখি, তাহলে আমরা যদি রিডিউ করতে থাকি, আন্ডু করতে থাকি, তাহলে আমরা চেক পয়েন্ট পার্টিকুলার মানে পার্শিয়াল অ্যাবর্ট যদি তোমার অ্যাচিভ করতে হয় ডেটাবেসের উপর, সেই পার্শিয়াল অ্যাবর্ট তুমি কিন্তু অ্যাচিভ করতে পারো বেসড অন দি চেক পয়েন্টস। বিকজ ইফ ইউ হ্যাভ মাল্টিপল চেক পয়েন্টস ক্রিয়েটেড ইন ইউর ডেটাবেস, তুমি বললে যে চেক পয়েন্ট 1, দেন আফটার সাম টাইম চেক পয়েন্ট 2, দেন চেক পয়েন্ট 3। এবার তুমি যদি আন্ডু করো তাহলে তুমি বলতে পারো আন্ডু টু চেক পয়েন্ট 1, দেন আন্ডু টু চেক পয়েন্ট 2, তার মানে তুমি বা আন্ডু টু চেক পয়েন্ট 3। সো তুমি পার্শিয়ালি রোলব্যাক যেটাকে আমরা বলি, সেই পার্শিয়াল রোলব্যাকটা খুব সুবিধাজনক হয়ে যায় এক্ষেত্রে। তুমি পার্শিয়াল রোলব্যাক করতে পারো। সো সেটাই আমরা চেক পয়েন্ট দিয়ে অ্যাচিভ করি এবং এটা কিন্তু তুমি চেক করে দেখতে পারো। চেক পয়েন্ট এগুলো কিন্তু আমরা সিম্পল আমরা ওরাকেল বলো বা পোস্টগ্রেস বলো আমরা তৈরি করে দেখতে পারি এবং আমরা আন্ডু করতে পারি, করে দেখতে পারি যে একটা পার্টিকুলার পয়েন্ট অবধি আমরা আন্ডু করছি। তো দিস আর পসিবল টু চেক। তুমি ওরাকেলের মধ্যে করে দেখতে পারো বা পোস্টগ্রেসে করে দেখতে পারো। এবং চেক পয়েন্ট যেটা জেনারেলি হয় বিগিন চেক পয়েন্ট এবং এন্ড চেক পয়েন্ট। ওকে, একটা চেক পয়েন্ট, একটা পার্টিকুলার চেক পয়েন্ট, সেটা বিগিন চেক পয়েন্ট এবং এন্ড চেক পয়েন্ট এই দুটোর মধ্যে থাকে। তো দ্যাট ইজ দ্য থিং, চেক পয়েন্টিং কনসেপ্ট। আর এছাড়া আরো যেসব কনসেপ্টগুলো আছে সেগুলো খুব একটা কিছু আলাদা করে বলার নেই, সবই তোমরা জানো। সেজন্য আমি আলাদা করে আর এগুলো কিছু বলছি না, জাস্ট একটু দেখবে। এছাড়া টু ফেজ কমিটমেন্ট প্রোটোকল এরপরে আছে। টু ফেজ কমিটমেন্ট আমরা অলরেডি করে ফেলেছি। ডিস্ট্রিবিউটেড রিলায়েবিলিটির একটা খুব ইম্পর্টেন্ট প্রোটোকল টু ফেজ কমিটমেন্ট প্রোটোকল। তার ভ্যারিয়েশনস গুলো আছে, আমরা অলরেডি সেগুলো করেছি। থ্রি ফেজ কমিটমেন্ট প্রোটোকল এখানে দেওয়া রইল। থ্রি ফেজ কমিটমেন্ট প্রোটোকল আমি তোমাদের এখনো করাইনি। থ্রি ফেজ কমিটমেন্ট প্রোটোকল আমি নেক্সট দিন করাবো। আমরা পরের দিন থ্রি ফেজ কমিটমেন্ট প্রোটোকল থেকে শুরু করব। এখানে জাস্ট থ্রি ফেজ কমিটমেন্ট প্রোটোকলের ব্যাপারটা একটু বলা আছে, দেখবে। টু ফেজ অব্দি দেখো, থ্রি ফেজটা আমি পরের দিন করাই, তারপরেই দেখো, কোনো অসুবিধা নেই। তো এই টু ফেজ অব্দি দেখো, থ্রি ফেজের ঠিক আগে অব্দি দেখবে, যেটা তোমার রিলায়েবিলিটিকে ইন্ডিকেট করছে বেসিক্যালি। পরের দিন আমি আরো কিছু নোটস পোস্ট দেবো, এটা আপাতত স্টাডি করো। এছাড়াও আরো কিছু জিনিস আছে, যেমন আমরা পরের দিন কোল্ড রিস্টার্ট নিয়ে একটু কথা বলবো, ইচ্ছে আছে। তাছাড়া 3PC নিয়ে কথা বলবো। এছাড়া কেন 3PC কে আমরা নন ব্লকিং প্রোটোকল বলি সেটা নিয়ে একটু আলোচনা করব। কিছুটা বাফার ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা করার ইচ্ছে আছে। সো দিস আর দ্য থিংস উইল বি দেয়ার ইন দ্য নেক্সট ক্লাস। সো আজকের মতন এই অবধি থাক। নেক্সট স্যাটারডে আমরা আবার বসছি, দেখা যাক নেক্সট স্যাটারডে আমরা আবার কতদূর কি করতে পারি। ওকে, সো ঠিক আছে, থ্যাংক ইউ ফর জয়নিং। স্যাটারডে কিন্তু কালী পুজো আছে। সকালবেলা কি কালী পুজো কিছু কাজ আছে তোদের? আমার কোনো অসুবিধা নেই। না ছুটি ফুটি দেবে না তো আবার? ছুটি থাকবে অবশ্য, কালী পুজো অবশ্য অফিসিয়াল ছুটি। তাহলে কি নেক্সট স্যাটারডে থাকবে? মানডে আবার ভাইফোঁটা আছে, কিন্তু মানডে ভাইফোঁটা তোদের কোনো অসুবিধা আছে? ভাইফোঁটা করতে যাচ্ছি না আমি। ভাইফোঁটা করতে যাচ্ছিস না, ঠিক আছে। তাহলে তাহলে স্যাটারডে থাক, কালী পুজোর দিন থাক, তাহলে পরের মানডে না হয় বসবো। না স্যার আগে দেখি যে ছুটি দেয় কিনা। ঠিক আছে, তাহলে সেই মতন হবে। ঠিক আছে, না কথা আরে তো সিলেবাস তোমার একটা হয়ে এসেছে বললেন, এবার এই ভাবছেন কেন? না সেটা ভাবছি না, অতটা ভাবার কিছু নেই। সিলেবাস অনেকটা হয়েছে মানে, হ্যাঁ বেশ কিছুটা হয়ে গেছে, সেটা ঘটনা। আমি সিলেবাসটা তোদের সঙ্গে শেয়ারও করতে পারি। না কিছু জিনিস এখনো হয়তো বাকি আছে, সেগুলো আমি আর কি মানে ফ্ল্যাট যে জায়গাটা সেটা পড়িয়ে দিলাম আগে। ওকে, এরপরে এবার যেটা করতে হবে সেটা হচ্ছে ওই মানে দেখতে হবে যে বাকি কি আছে, কি রইলো। জেনারেলি প্রতি বছর যেগুলো পড়াই সেগুলো অনেকটাই কভার আপ করা হয়ে গেছে। 3PC হয়ে গেলে ম্যাক্সিমামটাই হয়ে গেল। দাঁড়া আমি সিলেবাসটা খুলি তোদের, আমি নিজেও অনেকদিন দেখিনি। ডিস্ট্রিবিউটেড ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ফার্স্টেই খুলেছে। শেয়ার করি একটু তোদের সঙ্গে, শেয়ার স্ক্রিন। দেখতে পাচ্ছিস বোধহয়। এই দেখ, প্রথমের দিকটা তো মোটামুটি সব হয়েছে মনে হচ্ছে। ডিস্ট্রিবিউটেড ডেটাবেস ডিজাইন, ফ্র্যাগমেন্টেশন, অ্যালোকেশন, স্টোরেজ মেকানিজম, গ্লোবাল কোয়ারি, লোকাল কোয়ারি, টু ফেজ লক, ডিস্ট্রিবিউটেড ডেডলক, পার্টিশন নেটওয়ার্ক, চেক পয়েন্ট, কোল্ড স্টার্ট। এটা পরের দিন, এই চেক পয়েন্ট কোল্ড স্টার্টটা মেনলি পরের দিন একটু বলে দেবো। টু ফেজ ইউনিট প্রোটোকল,
আর্কিটেকচারাল ডিস্ট্রিবিউটেড ডিকশনারি ম্যানেজমেন্ট, অল্টারনেটিভ আর্কিটেকচার, এই জায়গাটা একটু দেখতে হবে, এই লাস্টের পার্টটা। অল্টারনেটিভ আর্কিটেকচার, ডেভেলপমেন্ট টাস্কস, অপারেশনাল, গ্লোবাল টাস্ক ম্যানেজমেন্ট, ক্লায়েন্ট সার্ভার ডেটাবেস, এসকিউএল সার্ভার, ওপেন ডেটাবেস কানেক্টিভিটি, কনস্ট্রাক্টিং অ্যান্ড অ্যাপ্লিকেশন। বেসিক্যালি কিন্তু এইটা খুব ইম্পর্টেন্ট, কনস্ট্রাক্টিং অ্যান্ড অ্যাপ্লিকেশন। একটা অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য কি কি করতে হয়, বা একটা অ্যাপ্লিকেশন তৈরি করে দেখা, এই জায়গাটা কিন্তু ইম্পর্টেন্ট। এই জায়গাটা কিন্তু করা যেতেই পারে, আমরা একটা ডেটাবেস তৈরি করতে পারি, হেন তেন সব করা যায়। যাই হোক, এটা আর খুব একটা মানে থিওরিটিক্যালি খুব একটা কোশ্চেন আসে না এই জায়গা থেকে, ওই জন্য বিশেষ ইয়ে হয় না। ঠিক আছে, এই পার্টটা তো মোটামুটি এখনো আছে, করবো আমরা আস্তে আস্তে। ঠিক আছে, ওকে, দেখা যাক কি হয়। দেখ, ছুটি ফুটি যদি থাকে তাহলে শনিবার নিচ্ছি না, তাহলে সোমবার, আদারওয়াইজ